সো গতদিন আমরা যেটা দেখছি যে আমাদের যদি ইউআরএল এর মাধ্যমে আমরা ডাটা পাস করি তাহলে এখানে আমাদের মডেলটা বাইন্ড হয়, রাইট? এখানে আমরা ট্রেনি লিস্টের মডেলও আমরা চাইলে এভাবে বাইন্ড করতে পারি। আচ্ছা, বাট নর্মাল কেসে সাধারণত আমরা তো এইভাবেই যাব লিখতে, তাই না? আমাদের তো পরে রেজিস্ট্রেশন নাম্বার বা নেম ওই জিনিসটা আসলে দরকার নাই। ওকে, আমি আপনাদেরকে গতদিনে একটা কনভেনশন বলছিলাম যে যখন আমরা কন্ট্রোলার তৈরি করি, কন্ট্রোলার এগেইনস্টে যদি আমরা কোনো ভিউ বানাতে চাই, তাই না? ভিউটা আসলে থাকে কোথায়? কন্ট্রোলারের নামে সেম নামে একটা ফোল্ডার থাকবে ভিউজ, এবং সেই ভিউজ ফোল্ডারের ভিতরে মানে ভিউ যে ফোল্ডারটা আছে তার ভিতরে আসলে এই অ্যাকশনের নামে সেম নামে একটা ফাইল তৈরি হবে। এটাই তো আমার ভিউ ফাইল, রাইট? সো ফর অ্যান এক্সাম্পল আমরা আজকে ভিউ নিয়ে একটু আলোচনা করে ফেলি। সো ভিউজ যে ফোল্ডারটা আছে এখানে আমি একটা ফোল্ডার তৈরি করছি, অ্যাড নিউ ফোল্ডার, এবং এই ফোল্ডারটার আমি নাম দিব কি? সেম কন্ট্রোলারের নামে। আমাদের কন্ট্রোলার নাম কি? ট্রেইনি কন্ট্রোলার। তাহলে এই ফোল্ডারের নাম কি দিব? ট্রেইনি, শুধু ট্রেইনি, আর কিছু না, রাইট? কন্ট্রোলারের নামে সেম নামে। ডান। এবার আসেন আমাদের কোন অ্যাকশনের জন্য আমরা এই ভিউটা দেখাতে যাচ্ছি। প্রতিটা অ্যাকশন মানে তো একটা রিসোর্স। ইউজার কি চাচ্ছে? এই ট্রেইনি স্ল্যাশ এন্ট্রি কল করছে, এর মানে হচ্ছে ইউজার দেখতে চাচ্ছে যে এক মিনিট। ওকে, সো আমরা যদি এখানে একটা ভিউ বানাতে চাই, সেম অ্যাকশনের নামে আমরা একটা ভিউ এখানে বানাবো। সো আমি আপনাদের দেখাই কিভাবে ভিউ ক্রিয়েট করতে হয়। ট্রেইনি যে ফোল্ডারটা আছে সেখানে রাইট ক্লিক করলাম, এবং যদিও এখানে অ্যাডের এগেইনস্টে দেখানোর কথা, সামহাও আমার এখানে আসলে দেখাচ্ছে না, বাট আমি চাইলে আপনারা রাইট ক্লিক করলে এখানে দেখবেন যে ভিউ কথাটা আসে, অ্যাড ভিউ, এরকম কোনো কথা কি আসছে উপরে আপনাদের ক্ষেত্রে? সো আমরা একটা রেজর এমবিসি ভিউ নিব, এবং এটার নাম দিচ্ছি হচ্ছে, যদি না আসে তাহলে নিউ আইটেম করে মানে অন্যভাবেও নেওয়া যায়। আমরা একদম ম্যানুয়াল প্রসেসটাই দেখি, যেহেতু আমার এখানে আসছে না। অ্যাড, এখানে নিউ আইটেম, যার যদি কারো না আসে আর কি। সো সেক্ষেত্রে অ্যাড নিউ আইটেম, দেন ASP.NET কোরের এগেইনস্টে দেখবেন রেজর ভিউ কথা আছে, রেজর ভিউ। যাদের আসছে তাদের আসছে, তাদের ওই উইন্ডোটা আসবে। যাদের না আসে নাই তাদের ক্ষেত্রে এই রেজর ভিউ ফাইল নিতে হবে। বুঝা যাচ্ছে কি আমার কথা? এবং আমরা ভিউটার নাম দিচ্ছি হচ্ছে অ্যাকশনের নামে সেম নাম, এবং এখানে ফরম্যাট দেখেন, ভিউ এর ফরম্যাট কি? CSS HTML, রাইট? সো আমরা ওই ফরম্যাটে এটাকে রাখবো, আর এখানে নাম হবে হচ্ছে অ্যাকশনের নামে সেম নাম, এন্ট্রি। অ্যাড করছি। সো আপনারা যদি অ্যাড ভিউ ফরম্যাটে আসে, অ্যাড ভিউ যদি যে উইন্ডোটা আছে সেই উইন্ডোতে যদি আসে, তাহলে ওইখানে দেখবেন নেম সেকশন আছে, এন্ট্রি। ওইখানে নেম সেকশনে এন্ট্রি দিয়ে দিবেন, আর কিছু করা দরকার নাই। সো জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে আমার এখানে, রাইট? আর আমার আপনাদের কি আসছে অ্যাড ভিউ? কোনো দেখেন তো অ্যাড ভিউ আসে কিনা এখানে। অ্যাড এর পরে ভিউ, ওই ফোল্ডারে রাইট ক্লিক করলে আসবে। ভিউজ যে ফোল্ডারটা আছে, এটাই নিজে ফোল্ডারটা আমরা নিলাম, সেখানে রাইট ক্লিক করে অ্যাড এর ভিতরেই দেখবেন যে ভিউ, অ্যাড ভিউ বা এরকম কোনো কথা আসছে কিনা। আসছে? আসে নাই। তার মানে হচ্ছে আমরা যেহেতু, আসলে এটা না আসার কারণ আমি আপনাদেরকে বলি। এটা না আসার কারণ হচ্ছে আমরা যেহেতু .NET কোড CLI দিয়ে বানাইছি প্রজেক্টটা, সো ভিজুয়াল স্টুডিও আসলে এটাকে এখনো তার ভিউ হিসেবে চিনছে না। আমরা ভিজুয়াল স্টুডিও টেমপ্লেট দিয়ে যদি বানাইতাম, ও অটোমেটিক্যালি এটাকে আসলে তার ভিউ হিসেবে চিনতো, কন্ট্রোলার হিসেবে চিনতো, রাইট? এইজন্য সবকিছু একটু আমাদের ম্যানুয়াল করতে হচ্ছে। সো সেক্ষেত্রে অ্যাগেন ওকে ফাইন, আমার আর আপনার যদি সেম হয় তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, রাইট। অ্যাড নিউ আইটেম, দেন রেজর ভিউ নেবেন। রেজর ভিউ এবং অ্যাকশনের নামে সেম নামে একটা পেজ নেবেন। হ্যাঁ, এন্ট্রি ডট CSS HTML, অ্যাকশনের নামে সেম নামে, এবং ওই ফাইলের ভিতরে যা যা থাকবে সব ফেলে দিবেন, কোনো কিছু রাখার দরকার নেই। সবাইকে এই পর্যন্ত আসছে কিনা দেখেন তো। তো
এটা একটা HTML ফাইল দেখে মানে নামটা দেখে আমরা বুঝতে পারতেছি আমরা একটা আসলে HTML ডকুমেন্ট তৈরি করব এটার জন্য, রাইট? এখানে ডক টাইপ HTML লেখা দরকার আছে? না, দরকার নাই, যদি লাগে আমরা লিখে ফেলবো আর কি। সো ডক টাইপ HTML তো এখানে লেখে, রাইট? লিখে দেই, সমস্যা নাই, HTML5 এর জন্য হ্যাঁ জি। ডক টাইপ ইকুয়াল টু কিভাবে লেখে বলেন তো? HTML এইভাবে? না না, ডক টাইপ বলা যায় সবকিছু। তারপর হচ্ছে একটা ইয়া গুগল থেকে নেন। ওকে, ডক টাইপ HTML লিখি আমরা, যেহেতু HTML5 আমরা লিখতে আছি এইটা, তাই তো? ডান। তাহলে আমরা HTML বললাম, দেন আমরা তো শুরু করব হচ্ছে HTML দিয়ে এবং শেষ করব HTML দিয়ে, এটা তো ঠিক আছে আমি এখানে, রাইট? আচ্ছা, আমার যদি ভুল হয় আমাকে বলে দিন। তারপরে HTML এর ভিতর কি থাকবে? হেড এবং বডি। ডান। আচ্ছা, এইটাই তো আমাদের পার্টিকুলার পেজ। ঠিক ইনডেন্টেশন করে দেই। জাস্ট সিলেক্ট করে ট্যাব দিলাম, আর কিছু না। আচ্ছা, এখন এইটাই তো আমাদের সেই ফর্ম হবে যেখানে আসলে স্টুডেন্টকে আমি রেজিস্ট্রেশন করতে বলতে চাবো, এম আই রাইট? তাহলে আমরা এখানে একটা ফর্ম ট্যাগ নেই। এগুলা কি আপনারা তো নিশ্চয়ই জানেন, ফর্ম ট্যাগ কি কাজ করে, ইনপুট কি কাজ করে, এগুলো আমার নতুন করে তো নিশ্চয়ই বলা দরকার নেই, আছে? ফাইন। তাহলে আমরা একটা পি ট্যাগ নিয়ে একদম সিম্পল ফর্ম বানাচ্ছি এবং এখানে আমি দিচ্ছি নেম ক্লোন, দেন ইনপুট টাইপ টেক্সট এবং এখানে একটা কিওয়ার্ড দিচ্ছি নেম ইকুয়াল টু নেম এবং আইডি ইকুয়াল টু নেম। ডান। আর একটা লাইন নিলাম এবং এখানে আমরা দিব নেম, আর একটা ছিল আমাদের কি রেজিস্ট্রেশন নাম্বার, লেভেলের জন্য ইউজ করছি। আর এরপরে আমরা একটা টেক্সট বক্স নিচ্ছি যেখানে আমি নেম দিব হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এবং আইডি দিব হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এখন এই ফর্মটা সাবমিট করার জন্য আমার একটা বাটন দরকার, তাহলে একটা পি ট্যাগ নিলাম এবং ইনপুট টাইপ বাটন এবং ভ্যালু সেভ। এই পর্যন্ত কি আসতে পারছেন সবাই? রিটার্ন টাইপ হচ্ছে আই অ্যাকশন রেজাল্ট এবং রিটার্ন আপনার আসছে এখন নাকি? ও আচ্ছা, কপি পেস্ট করে দেখেন। তো আই অ্যাকশন রেজাল্ট এবং এখানে আমরা লিখব কি রিটার্ন আই অ্যাকশন রেজাল্ট, রিটার্ন আই অ্যাকশন। ক্লিয়ার? সবাই একটু আগে খেয়াল করেন, হ্যাঁ এদিকে। সেটা হচ্ছে আমাদের এই লিস্ট অ্যাকশনটা আমরা আপাতত ভুলে যাই, এটা আমাদের এখন আর দরকার নেই, এটা কলাপস করে দিলাম। আমাদের এখন মেইন ফোকাসিং পয়েন্ট হচ্ছে আমাদের এন্ট্রি অ্যাকশনটা। তো এখানে আমাদের বেশ কিছু চেঞ্জ আমরা নিয়ে আসছি। আগে এটা রিটার্ন টাইপ ছিল স্ট্রিং, এখন আমরা রিটার্ন টাইপ কি করছি? অ্যাকশন রেজাল্ট, আই অ্যাকশন রেজাল্ট, রাইট? এবং এখানে রিটার্ন আমরা কি করছি, কি লিখছি? ভিউ। আচ্ছা, কেন আই অ্যাকশন রেজাল্ট লিখছি? কারণ হচ্ছে যে কোনো ভিউ রিটার্ন করার জন্য তার রিটার্ন টাইপ হচ্ছে কি? আই অ্যাকশন রেজাল্ট। বুঝা যাচ্ছে কি আমার কথা? যদি আপনি অ্যাকশন রেজাল্ট না লেখেন তাহলে ভিউ রিটার্ন হবে না। আচ্ছা, ভিউটা বলতে কি বুঝাচ্ছি আমরা? ভিউ এর ভিতরে তো আমরা বলে দেই না যে এন্ট্রি ভিউ বা entry.cshtml এরকম কোনো ফাইলের নাম। তাহলে ও কিভাবে বুঝলো? গতকালকে আমি এটা আলোচনা করছি, কনভেনশন, তাই না? বেসিক কনভেনশন, অর্থাৎ
ভিউজ ফোল্ডারে ও যদি আপনি শুধু ভিউ লেখেন তাহলে সে বুঝে নিবে যে ভিউজ ফোল্ডারের ভেতরে entry.cshtml নামে একটা ফাইল আছে, সেটাকে ওপেন করতে হবে, এটাও বুঝে নেবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, যখন আমি এই অ্যাকশনটায় কল দিচ্ছি অটোমেটিক্যালি সে এই ভিউ ফাইলটা আপনাকে ওপেন করে দিচ্ছে। সেটা কি আমরা করতে পারছি না? সবাই দেখতে পারছি যে আসলে আউটপুট আসছে, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি কিনা আমরা এখানে আমি জাস্ট একটা দেখেন ব্রেক পয়েন্ট আছে। সো হোয়াট ইজ এ ব্রেক পয়েন্ট, আমি এটা একটু ক্লিয়ার করি। ব্রেক পয়েন্ট মিন্স এই যে বাম পাশে যে শ্যাডো এরিয়াটা আছে, এই শ্যাডো এরিয়াটায় আমি এই লাইনের সমান সমান যখন আমার এক্সিকিউশন পয়েন্ট চলে আসবে, তখন আমি চাচ্ছি যে আমি বসে বসে খুঁটায় খুঁটায় দেখবো কি ঘটলো, মডেলে কি ডাটা বাইন্ড হয়েছে কি হয় নাই, রাইট? এই যে জিনিসটা আমি নিজে থেকে খুঁটায় খুঁটায় প্রোগ্রামে স্টেপ বাই স্টেপ দেখতে চাচ্ছি, এইটাকেই আসলে বলা হয় ডিবাগিং প্রসেস। মানে আমি ডিবাগ করছি অথবা আমি কোডের ভিতরে ইন্সপেক্ট করে দেখছি লাইন বাই লাইন আসলে ওই মোমেন্টে কি এক্সিকিউশন হচ্ছে। এটার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ব্রেক পয়েন্ট বসানো হয়। তো আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট মানে লেফট মাউস বাটন ক্লিক করলেই কি হচ্ছে, ব্রেক পয়েন্ট বসে যাচ্ছে, রাইট? সো যখন আমার এক্সিকিউশন লাইন এখানে চলে আসবে অটোমেটিক্যালি এটা এখানে থেমে বসে থাকবে এবং আপনি দেখবেন আপনার ব্রাউজারে চাকা ঘুরতেছে। তার মানে ব্রাউজার ইজ প্রসেসিং বাট সে এখনো রেসপন্স পায় নাই, রাইট? আমরা রান করি আমাদের অ্যাপ্লিকেশনটা। সো আমরা এখন যাব হচ্ছে কোথায়, ট্রেইনি স্ল্যাশ এন্ট্রি, এটি এন্টার করলাম। তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে ব্রেক পয়েন্ট বসানো আছে সেখানে গিয়ে কোড আটকে আছে এবং এখনো ওইটা পুরোপুরি এক্সিকিউশন হয় না, আমার সার্ভার রেডি হয় না। রেডি হইলে এই যে এখানে কোড এসে থেমে গেছে না, এই যে ইয়েলো সাইন দেখাচ্ছে মানে এখানে এক্সিকিউশন পয়েন্ট থেমে আছে। আচ্ছা, আমি পরের লাইনে তাহলে এক্সিকিউট করে দেখতে চাই, সেটা পরে আসি। বলেন বর্তমানে মডেলে কি কোনো ডাটা বাইন্ড হওয়ার কথা? আমরা কোনো ডাটা পাঠাইছি? তাহলে মডেলের অবজেক্টটা ক্রিয়েট হয়েছে কিন্তু তার ভিতরে নেম নাল এবং রেজিস্ট্রেশন নাম্বার নাল দেখতে পাচ্ছি। ওকে, পরের লাইনে যেতে যাচ্ছি। সো এখানে দেখেন আমরা এটাকে একটু টেনে এদিকে নিয়ে আসি। সো এখানে দেখেন একটা টুল আছে, এটা হচ্ছে ডিবাগিং টুল। আপনি ব্রেক পয়েন্ট বসালে এটা অটোমেটিক্যালি চলে আসবে। খুঁজে পাবেন কিভাবে, এই রেটটা খুঁজে বের করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় আছে টুলটা, রাইট? যদি খুঁজে না পান আপনার স্ক্রিনের কোথাও, এই রেট সিম্বল মানে হচ্ছে স্টপ করা। স্টপ করা মানে প্রোগ্রাম থামাই দিতে যাচ্ছি, রাইট? আর এই সিম্বল এখানে লেখা আছে কি, স্টেপ ইনটু, একটা কথা লেখা আছে স্টেপ ইনটু, রাইট? আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা দূর থেকে। স্টেপ ইনটু আছে, এখানে আছে স্টেপ ওভার, এটা হচ্ছে স্টেপ আউট। সো স্টেপ ইনটু স্টেপ ওভার দুইটা আপনার কাছে অনেক সময় সিমিলার মনে হবে, বাট কোয়াইট পার্থক্য আছে। সেটা আমরা আরো ফার্দার ডিবাগিং প্রসেসে গেলে এমনি আমি বলে দিব যে কেন স্টেপ ওভার কখন ইউজ করব, স্টেপ ইনটু কখন ইউজ করব। সো স্টেপ আপাতত স্টেপ ওভার করছি, তার মানে স্টেপ ওভার অথবা স্টেপ ইনটু যেটাই প্রেস করেন না কেন পরের লাইনে চলে যাবে আমার এক্সিকিউশন পয়েন্ট। তার মানে কি এখন সেই লাইনটা এক্সিকিউট করতে যাচ্ছে, এখনো করে নাই, হলুদ সাইন হয়ে আছে, মানে কি এখনো সে এক্সিকিউশন করে নাই। তাহলে আমি স্টেপ ওভার করলাম, তার মানে কি এই লাইনটা এখন তার এক্সিকিউশন করা শেষ, কিন্তু এখনো তো রিটার্ন হয় নাই, কারণ কি এই লাইনটা তো আমার শেষ স্টেটমেন্ট। সো এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন আমার ব্রাউজারে ভিউটা চলে আসবে, রাইট? সো এই যে ভিউ চলে আসছে, রাইট? এবং আমরা দেখতে পাচ্ছি হ্যালো এমভিসি অ্যাপ হোম প্রাইভেসি এই জিনিসটাও আসছে, বাট এটা কি আমি বলছিলাম যে নিয়ে আসো? আপনাদেরও আসছে না এটা? এটা আসছে কিভাবে সেটাও অ্যান্সার আমরা আস্তে আস্তে পাবো। আপাতত আমাদের ফোকাস কোথায়, ফর্ম। আচ্ছা, এখানে আমরা ধরেন এবার লিখি আমাদের যে আগে যেটা লিখছিলাম নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার আমি একটা দেই, যে কোনো একটা ইনপুট, রাইট? এবার সেভ বাটনে ক্লিক করি। সেভ বাটনে ক্লিক করলাম। সো কিছু কি ঘটলো? ঘটে নাই। সো আমরা এবার আসি আমাদের পার্টিকুলার ভিউতে, এন্ট্রি। সো এখানে আমরা ইনপুট টাইপ কি দিছিলাম, বাটন। লেটস চেঞ্জ ইট টু ইনপুট টাইপ সাবমিট, রাইট? সাবমিট দেই এবং আবারও আমরা অ্যাপ্লিকেশনটা
রান করি। trainee slash entry again hit enter to prevent answer abort when okay fine আমি কোন একটা হয়তো মিসম্যাচ বাটনে ক্লিক করছি সো আবারও আমরা স্টেপ ওভার করি যাই তো আমার এখন ফন্টটা চলে আসবে আগের মতোই এবং এখানে আমরা আবারও আমার জাস্ট নাম যেটা আগে দেওয়া ছিল সেটা দিয়ে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেভ বাটনে ক্লিক করছি দেখেন আবারও রাইট সেভ বাটনে ক্লিক করলাম এখন আচ্ছা প্রথমে এখানে আসছে আসুক আমরা জাস্ট স্টেপ ওভার করে যাই এখানে আসছে আসছে না আচ্ছা মডেলে যাই একটু নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার আসছে এবার বলেন আমি কি কোনো ডাটা পাঠাইছি এবার পাঠাইছি তাও তো আসছে ফর্মে ডাটা ফিল আপ করছি এখানে চলে আসছে যেভাবে চাইছিলাম সেভাবে বাইন্ড হয়েছে হয়েছে কিনা আচ্ছা তো আমরা আবার একটু রান করে দেই রান করে এবার উপরে একটু খেয়াল করে দেখেন আমি যেভাবে লিখতাম সেভাবে কি এটা আসছে না আমরা যেভাবে এতদিন ডাটা পাঠাইছি সেভাবে তো এটা তৈরি হয়েছে আচ্ছা ওটা প্লাস আসছে কি কমপ্লিট করছে রাইট মানে মাঝখানে স্পেস আছে সেই স্পেসগুলো সে প্লাস দিয়ে মানে কনকাটিনেশন বলতে এটা তার হয়তো ইউআরএল ফরম্যাট অনেক সময় %20 দেখায় অনেক সময় প্লাস দেখায় ও যখন যেমন ভালো লাগে রাইট বাট এটা ডিপেন্ড করে ফর্ম সাবমিটের ক্ষেত্রে এক ধরনের সিনট্যাক্স অনেক সময় থাকে অনেক সময় হচ্ছে আপনি নিজে ইউআরএল লিখে দিলে আরেক ধরনের সিনট্যাক্স থাকে বাট দিন শেষে কথা হচ্ছে কি আমি তো ডাটা পাঠাই না আমি এই কোশ্চেন মার্ক দিয়ে নেম তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক দিয়ে এন্ড দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার এটা কি আমরা লিখছিলাম এটা তাহলে লিখে দিছে কে এটা কেন লেখা হইলো বলতে পারবেন এনি আইডিয়া কেন আসলো এটা কোনো ইয়ে তো না পোস্ট গেট কোনটা জানা ছিল ডিফল্ট গেট নিয়ে নো পোস্ট গেট তো সেটা পরে আসবে হ্যাঁ সাবমিটেড রাইট তখন আমি ইমেজ দিলাম হ্যাঁ এটা সময় ইউআরএল কোনো ইয়ে আছে রাইট মানে আপনি কাছাকাছি গেছেন মানে আমি মানে এরকমটা ধারণা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধারণা ঠিক আছে সো আমরা ওইটাই ব্যাখ্যা করি যে একজন মনে হয় বাইরে গেছে উনি আসলে ভালো হতো নাহলে উনি একটু আবার মিস করে যাবে আচ্ছা যাই হোক সো সেই ভ্যালুটা কই সেভ করে রাখেন সেভ পরে আসি সেভ আমার পরের জিনিস আগে ভ্যালুটা ধরতে পারতেছি এটাই তো অনেক বড় ব্যাপার তারপরে এবার কন্ট্রোলার পর্যন্ত যদি আমি ভ্যালু ধরতে পারি এবার কন্ট্রোলারের ভ্যালু পাওয়ার পরে এটা সেভ করব না কি করব সেটা তো আমি জানি সেটাকে ভিউ স্টেটে সেভ করে রাখেন এখনো কোথাও সেভ করে রাখেন এখন আমি কি কোথাও সেভ করছি না আমরা জাস্ট কি করছি ফর্মে ডাটা ফিল আপ করছি দেন এই ডাটাটা আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে ইউআরএল এর মাধ্যমে পাঠাতাম এখন ডাটাটা ঠিকই গেছে বাট আমি ইউআরএল লিখি নাই আগে আমাদের বুঝতে হবে এই মেকানিজমটা আসলে বিহাইন্ড দ্য সিন কি রাইট তারপরে আমি ডাটাটা কন্ট্রোলারে অ্যাভেলেবল পাইলাম এই ডাটা নিয়ে আমি এখন কি করব সেটা তো আমার ডিসিশন আমি কি বুঝাতে পারছি সো এবার প্রথমে আমরা আসি এইটা আগে বুঝি সো এটা কিন্তু একদম ওয়েবের স্ট্যান্ডার্ড নেচার HTML এর নিজস্বই নেচার যদি আপনি কোনো ফন্ট ট্যাগ ইউজ করেন ফন্ট ট্যাগ ইউজ করলে ফন্ট ট্যাগের ভিতরে যদি কোনো ইনপুট টাইপ সাবমিট থাকে রাইট দেন আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে ওই ফর্মের যে সকল ইনপুটের নেম কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো হয়ে যাবে এক একটা কি কে ই ওয়াই কি রাইট এবং এই পার্টিকুলার ইনপুটের যে ভ্যালুটা সেটা হয়ে যাবে ওই কি এর এগেইনস্টে ভ্যালু এটা কিন্তু একদম HTML এর নিজস্ব রুল যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন এইভাবেই চলে HTML স্ট্যান্ডার্ড এটা আমি বুঝাতে পারছি সো ফর দ্যাট রিজন আমরা যেহেতু এখানে ফন্ট ট্যাগ ইউজ করছি এবং একটা কথা বলা হয় আমি কোন একটা বইতে পড়ছিলাম মজার কথা যে যদি কোনো একটা ইন্টেলিজেন্ট হ্যাকার আর খুব সুপার ইন্টেলিজেন্ট কেউ যদি আজকে পৃথিবীর সব পেজ থেকে ফন্ট ট্যাগটা উঠাই দিত তাহলে কোনো পেজ আর ডায়নামিক থাকতো না
কোনো পেজ সাবমিট করা যাবে না, সব হয়ে যাবে কি স্ট্যাটিক পেজ। বিকজ আমি যদি ফর্মটা উঠিয়ে দিই, যতই আমি সাবমিট বাটনে ক্লিক করি না কেন, সে সাবমিট করবে কি, রাইট? সো ফর্ম আসলে সাবমিট যেভাবে কাজ করে এই জিনিসটা আমাদেরকে আগে রিয়েলাইজ করতে হবে। ইনপুট টাইপ সাবমিট যখন আপনি দিচ্ছেন, তখন আসলে এই ফর্ম ট্যাগের ভিতরে যে সকল ইনপুট গুলো আছে ও সেগুলোকে সাবমিট করে। ফর্ম কিভাবে সাবমিট করে? HTML আকারে না, ও তখন আর HTML বলে কিছু চেনে না। ফর্ম তখন আসলে যে জিনিসটা করে এটা হচ্ছে কি ভ্যালু তৈরি করে, সিম্পলি লিনিয়ার কি ভ্যালু। এর ভিতরে যদি আপনি 1000টা ইনপুট দেন, এই ডিভের এই কোণায় দেন, এই ডিভের ওই কোণায় দেন, কিছু যায় আসে না ফর্মে। আপনি সাবমিট করলে কি হবে, কি এবং ভ্যালু ফর্ম তৈরি করে তার সার্ভারের যে অ্যাকশন আছে সেই অ্যাকশনে পাঠিয়ে দিবে। আমি কি বুঝাতে পারছি? সো ফর্মে এখন আপনার কোশ্চেন হতে পারে, ফর্মের এগেইনস্টে আমি বলে দেই না কোথায় সাবমিট হবে, তাহলে ও কি কোথায় সাবমিট করবে, কিভাবে সাবমিট করবে? এটা আসলে এমভিসি বুঝে নেয় বাই ডিফল্ট নেচারে। ওনাকে একটু 5 মিনিট বসতে বলো। তো ফর্ম ট্যাগের ভেতরে আমি কিছু দেই নাই, তাহলে সে বাই ডিফল্ট অ্যাকশন এন্ট্রিতে কেন গেল? বিকজ আমার এটা entry.cshtml এর ফাইল, এটা এমভিসি চেনে যে এইটাই আসলে আমার এন্ট্রির ডিফল্ট অ্যাকশন, ওই কন্ট্রোলার ওই অ্যাকশনের সাথে এটা ট্যাগ, যার ফলে এটা যখন আমি সাবমিট করছি ওই অ্যাকশনে গিয়ে এটা সাবমিট হচ্ছে। বাট ফর্ম ট্যাগের নিজস্ব নেচার আছে, আপনি চাইলে অ্যাকশন দিয়ে ইউআরএল বলে দিতে পারেন কোন ইউআরএল এ গিয়ে এটা হিট করবে। আমি কি বুঝাতে পারছি? তো আমি যদি ইউআরএল আলাদা অন্য কোনো ইউআরএল বলে দিই স্ল্যাশ সাপোজ হোম স্ল্যাশ ইন্ডেক্স, তাহলে এটা সাবমিট করবে কোথায় গিয়ে? হোমের ইন্ডেক্সে গিয়ে। আমার ইউআরএল ফরম্যাট তো এটাই, তার মানে আমি যদি ফর্মে ইউআরএল ফরম্যাট এভাবে বলে দিতাম, তাহলে হোমের ইন্ডেক্সে গিয়ে সে সাবমিট করতো। বাট আমার কোনো কিছু এখন বলা লাগছে না, বিকজ আমি এখন ডিফল্ট সেটিংসে আছি। যদি আমি কোনো কিছু না বলি তাহলে সেটা কি ভ্যালু হবে না, যদি আপনি এখানে কোনো কিছু না বলেন, তাহলে অ্যাকশনও বাই ডিফল্ট যে অ্যাকশনের যে ফোল্ডারের ভিতরে আছেন সেই ফোল্ডারের সেই কন্ট্রোলারের সেই অ্যাকশন সে নিয়ে নিচ্ছে, আমি এটা বোঝাতে যাচ্ছি। আর বাই ডিফল্ট যখন আপনি ফর্ম সাবমিট করেন, এই ফর্মের ভিতরে যত ইনপুট আছে সবগুলা কি ভ্যালু আকারেই সাবমিট হয় অলওয়েজ। আমি কি বুঝাতে পারছি? এটার সাথে ওই অ্যাকশন লেখার কোনো সম্পর্ক নাই, কি ভ্যালু এমনিতেই যাবে, সাবমিট বাটনে ক্লিক করছেন মানে ওই ফর্মটা সাবমিট হবে। এবং ফর্মের ভিতরে আপনি কি HTML লিখছেন ইট ডাজন্ট ম্যাটার, সবকিছু যাচ্ছে কি এবং ভ্যালু আকারে। সো আমরা যেটা দেখতে পাইছি সেটা হচ্ছে কি ভ্যালু কিভাবে ও জেনারেট করছে, কোশ্চেন মার্ক দিয়ে, রাইট? ইউআরএল এর মাধ্যমে ডাটা পাঠাইছে। এটাকে আমরা কি বলছি, ইউআরএল এর মাধ্যমে ডাটা পাঠাইছে। ডাটা সার্ভারে দুই ভাবে পাঠানো যায়, একটা হচ্ছে ইউআরএল এর মাধ্যমে, ইভেন এটা মনে হয় আপনাদের সাথে আমি বলছিলাম গেট এবং পোস্টের পার্থক্য, রাইট? গেট মানে কি, ইউআরএল এর মাধ্যমে যদি আমি সার্ভারে ডাটা পাঠাই, এবং পোস্ট মানে কি, যদি বডি রিকোয়েস্ট বডি দুইটা পাঠায়, রিকোয়েস্টের দুইটা পার্ট বলছিলাম মনে আছে কি, রিকোয়েস্ট হেডার এবং রিকোয়েস্ট বডি। আমি কি একটু আলোচনা করছিলাম আপনাদের সাথে নাকি করি না? প্রথম দিন আলোচনা পরে করব। ওকে, গেট পোস্ট আর পোস্ট আর ইয়াসি বলছিলেন। ও আচ্ছা, এটা পরে আলোচনা করব বলছিলাম, মেবি তাহলে সেমিনারে আলোচনা করছিলাম, আই এম নট শিওর, মেবি আপনাদের সাথে আলোচনা হয়েছে কিন্তু মেবি সেমিনার। এনিওয়ে আমি আবার নতুন করে আলোচনা করব, কোনো সমস্যা নাই, রাইট? সো যখন কিনা আমরা আমাদের কোনো একটা পার্টিকুলার পেজ সাবমিট করি সার্ভারে, তো সার্ভারে ওই পেজটা দুই ভাবে সাবমিট হতে পারে। HTTP রিকোয়েস্ট এর চার ধরনের নেচার, একটা হচ্ছে গেট, পোস্ট, পুট এবং ডিলিট, রাইট? সো আমরা যদি আসি, পেজ কয়ভাবে সাবমিট হতে পারে? দুই ভাবে। চার ভাবে। যে কোনো রিকোয়েস্ট ক্লায়েন্ট থেকে সার্ভারে HTTP ভার্ব যে কয় ধরনের সে কয় ভাবে যাইতে পারে, রাইট? সো তিন ভাবে চার ভাবে ওইটা আমি ডিফিনাইট বলছি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে কিভাবে কাজটা করে। সো ইফ দিস ইজ মাই সার্ভার এন্ড ইফ দিস ইজ মাই ক্লায়েন্ট, সো এখান থেকে যখন আমি রিকোয়েস্ট সাবমিট করছি, অলওয়েজ রিকোয়েস্টটা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, HTTP। সো HTTP এর ভার্ব আছে কি, গেট, পোস্ট, তারপরে কি পুট, ডিলিট। আপাতত পুট ডিলিট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ওয়েব অ্যাপ্লিকেশনে আমরা মূলত কাজ করি গেট এবং পোস্ট। সো হোয়াট ইজ এ গেট রিকোয়েস্ট? গেট রিকোয়েস্ট মানে হচ্ছে যদি আমি
ইউআরএল এর মাধ্যমে ডাটা পাঠাই, দ্যাটস এ গেট রিকোয়েস্ট। অথবা ইউআরএল এর মাধ্যমে কোনো কিছু সাবমিট করি, সেটাই হচ্ছে গেট রিকোয়েস্ট, সোজা হিসাব। পোস্ট রিকোয়েস্ট মানে কি? রিকোয়েস্ট বডি এর মাধ্যমে যদি আমি ডাটা পাঠাই, সো হোয়াট ইজ এ রিকোয়েস্ট বডি, এটা তো আমাদের বুঝতে হবে আগে। সো সার্ভার থেকে, ক্লায়েন্ট থেকে সার্ভারে যখন আমি কোনো কিছু পাঠাচ্ছি, এইটা আসলে একটা মেসেজের মতো করে যায়। ইনভেলাপের আইডিয়াটা মনে করে দেখেন, ইনভেলাপ একটা মেসেজের মতো করে যায়, প্যাকেট বা মেসেজ যেটাই বলেন। সো ইনভেলাপ, আমরা চিঠি পাঠাই না, ইনভেলাপ। সো ইনভেলাপের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি তার ফ্রন্ট পার্ট, আর একটা হচ্ছে কি ভেতরের পার্ট। সো ফ্রন্ট পার্টটাকে আসলে বলা হয় হেডার, আর ভেতরের পার্টটাকে বলা হয় আসলে কি বডি। সো হেডার অলওয়েজ আমরা দেখতে পারি কার কাছ থেকে আসছে চিঠি, কার কাছে যাবে, কোন স্ট্যাম্প লাগানো আছে কিনা, এইসব কিছু আমরা আসলে হেডারে দেখতে পারি। বডিতে যদি কোনো কিছু থাকে, সেই চিঠিকে আমি খুলতে পারবো যদি আমার যার কাছে না পাঠানো হয়? আমি অথরাইজ না। সেম ভাবে যখন এই রিকোয়েস্ট পাঠানো হয়, রিকোয়েস্টটা দুই ভাবে পাঠানো যায়, একটা হচ্ছে হেডার মানে সবাই দেখতে পাবে, আর একটা হচ্ছে কি বডি মানে হচ্ছে যার কাছে পাঠানো হবে সে ওইটা খুলে তারপরে সে দেখতে পাবে। সো এই দুই ধরনের রিকোয়েস্ট আছে, একটা হচ্ছে গেট রিকোয়েস্ট, যেটা আসলে ইউআরএল এর মাধ্যমে পাঠানো, মানে কি হেডারে, হেডারে যাচ্ছে মানে সবাই দেখতে পাচ্ছে। আর বডিতে পাঠানো মানে হচ্ছে এইটা ইউআরএল এর মাধ্যমে যাচ্ছে না, এটা আপনি ইউআরএল এ কোনো চেঞ্জই পাবেন না, বাট এই ডাটা ঠিকই সার্ভারে গিয়ে পড়বে। আমি বুঝাতে পারছি গেট এবং পোস্টের পার্থক্য? আপনাদের ধারণা হইতে পারে যে বাটন ক্লিক করলেই মনে হয় পোস্ট রিকোয়েস্ট, না, আমি বাটন ক্লিক করছি না, ইউআরএল এর মাধ্যমে ডাটা গেছে না, তার মানে এটা গেট রিকোয়েস্ট। সো কেউ যদি বলে ভাই বাটন ক্লিক করলে কি গেট রিকোয়েস্ট না পোস্ট রিকোয়েস্ট, দ্যাটস আ ভেগ কোশ্চেন। আপনাকে যদি ইন্টারভিউ বোর্ডে কেউ ট্রিকি কোশ্চেন জিজ্ঞেস করে, আচ্ছা আমি এরকম একটা বাটন, একটা ফর্ম বানাই দিলাম আপনাকে এবং বাটনে ক্লিক করলেন, বলেন তো রিকোয়েস্টটা কি ধরনের রিকোয়েস্ট? আপনি যদি চোখ বন্ধ করে বলেন যে গেট রিকোয়েস্ট, অথবা যদি বলেন পোস্ট রিকোয়েস্ট, দ্যাটস এ রং অ্যানসার। অ্যানসার কি? ডিপেন্ডস, আপনি ফরম্যাট কি ধরনের মেথড রাখছেন, আপনি গেট মেথড রাখছেন নাকি পোস্ট মেথড রাখছেন। বুঝা যাচ্ছে কি আমার কথা? এটা কোনো গেট আর পোস্ট অ্যানসার নাই, রাইট? সো ফর্মের বাই ডিফল্ট মেথড হচ্ছে গেট, ফর্মের জন্য বাই ডিফল্ট গেট সেট করা থাকে, এই জন্য কোনো কিছু না লিখলে মানে হচ্ছে গেট হিসেবে যাচ্ছে, মানে ইউআরএল এর ডাটা সে ইউআরএল এর মাধ্যমে এই কি ভ্যালু পেলে ডাটা পাঠাই দিবে। আর যদি আমি ফর্মের মেথড লিখে দেই পোস্ট, এর মানে হচ্ছে এই ডাটা আর ইউআরএল এর মাধ্যমে যাবে না, এটা আসলে কি হবে রিকোয়েস্ট বডির মাধ্যমে ডাটাটা সাবমিট হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? লেটস রান ইট अगेन। এখন আমরা ইউআরএল এ কোনো চেঞ্জ পাবো না, কিন্তু আমাদের কন্ট্রোলারে ঠিকই আমরা মডেল এক্সপেক্ট করব যে বাইন্ড হবে, ডাটাটা আসবে। এম আই রাইট? সো লেটস সি, ফর দা ফার্স্ট টাইম আমি এই সব কিছু বাদ দিয়ে আমি হচ্ছে ট্রেইনি স্ল্যাশ এন্ট্রিতে হিট করলাম, তার মানে এটা কি ধরনের রিকোয়েস্ট? ইজ ইট এ গেট রিকোয়েস্ট অর পোস্ট রিকোয়েস্ট? ওয়াই পোস্ট, ওয়াই গেট? ইউআরএল এর মাধ্যমে আমি কোনো কিছু রিকোয়েস্ট করছি, সেটা কি ধরনের? অফকোর্স গেট, এখানে পোস্ট হওয়ার কোনো অপশনই নাই, রাইট? আমি ধরেন ফর দা ফার্স্ট টাইম ব্রাউজারে ক্লিক করলাম, হিট এন্টার করলাম, আমার ব্রাউজারে কিছুই নাই, তার মানে কি এটা একটা গেট রিকোয়েস্ট, ইউআরএল এর মাধ্যমে পাঠাইছি। এখন আমার মডেলে কোনো ডাটা আসার কথাই না, বিকজ আমি কোনো ডাটা পাঠাই নাই, রাইট? বাট রিকোয়েস্টটা আমার ওই অ্যাকশনেই আসবে। দেন কন্টিনিউ করে দিলাম, ডান, ফর্ম চলে আসলো আমার কাছে, সার্ভার থেকে ঘুরে ফর্মটা তৈরি হয়ে আমার কাছে ফর্ম আসলো। এখন আমি একটু ইন্সপেক্ট করে নেটওয়ার্ক থেকে দেখতে চাই আসলে যখন ডাটা যাবে ডাটাটা আমি ধরতে পারি কিনা, তাইলেই তো বোঝা যাবে, রাইট? মানে ডাটাটা ধরে আমি বোঝার চেষ্টা করবো আসলে ডাটাটা তো আমি ইউআরএল এ দেখতে পাবো না, তাহলে ডাটা তো নিশ্চয়ই এই নেটওয়ার্কে আসবে, থাকবে। সো আমি এখানে নেম দিচ্ছি আগের মতোই এবং রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, সেভ বাটনে ক্লিক করলাম। সো এখানে আসি, মডেলে যাই, আসছে ডাটা। সো আমি এটা ছেড়ে দিই, কারণ আমার তো এখানে ডিবাগ করা কিছু নাই, এখানে কোনো চেঞ্জ আসছে? আচ্ছা, আমাদের কোন রিকোয়েস্ট ছিল? এইটা। সো এইটার ভিতরে আমরা ঢুকি এবং এখানে কি কি আছে? হেডার, তাই না? হেডারের পার্সপেক্টিভে যে এই যে রিকোয়েস্ট হেডার, রাইট? এই যে রিকোয়েস্ট হেডার ফর্ম ডাটা, এটা কিন্তু ডাটা হিসেবে গেছে, দেখেন হেডারের সাথে যায় না, হেডার আলাদা পার্ট, রাইট? হেডার আলাদা পার্ট। এই যে হেডারের পাথ বলে একটা জিনিস থাকে, যখন আমি
রিকোয়েস্ট গেটের মাধ্যমে পাঠাবো, এই পাথেই লেখা থাকবে পুরো ইউআরএলটা হেডারের ভিতরে। আর আমি যে রিকোয়েস্টটা পাঠাইছি এটা একটা আলাদা ফর্ম ডাটা হিসেবে পাওয়া যাচ্ছে। তাহলে আপনার কোশ্চেন হতে পারে এটা আমি দেখতে পাচ্ছি কেন? বিকজ আমার ব্রাউজার থেকে গিয়েছে ডাটা, আমি তো ব্রাউজার থেকে বা ম্যানুয়ালি ডাটা পাঠিয়ে দিতে পারি সার্ভার। বোঝা যাচ্ছে কি আমার কথা? সবাই কি ক্লিয়ার? এটা পোস্ট রিকোয়েস্ট। সো এটা রাইট, এটা পোস্ট রিকোয়েস্ট বডির মাধ্যমে গেছে এবং এখানে তো ইউআরএল এ কোনো চেঞ্জ নাই আছে। সো এই জিনিসটাই আপনারা একটু টুইক করে দেখেন। এখানে আপনারা আপনাদের মতো আন্ডারস্ট্যান্ড, আমি যা বলছি সেটা একটু হজম করেন, আর কিছু না, রাইট? নিজেরা একটু টুইক করেন, রান টান করে দেখেন।